আবরাজ তখনও অবধি নির্ঝরের দিকে তাকিয়েছিল অবাক চোখে। ছবি বেগম এগিয়ে এসে আবরাজকে বলল, কত বছর পর তুমি দেশে ফিরলে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আবরাজ হালকা হেসে বলল, না, কোনো অসুবিধা হয়নি। ততক্ষণে নির্ঝর তার বল নিয়ে খেলতে খেলতে আবারও সামনের দিকে চলে গেছে। আবরাজের চোখে রেখে গেছে হাজারো প্রশ্ন। ছবি বেগম সবটাই পরোক্ষ করছিলেন। তিনি আবরাজকে বললেন, যাও, তোমার জন্য আমি গেস্ট রুমটা পরিষ্কার করে রেখেছি, ওখানে গিয়ে বিশ্রাম নাও। আবরাজ মাথা নাড়িয়ে বলে, আচ্ছা ঠিক আছে। তুমি বাচ্চাটা কে ছিল? বেশ কিউট তো। ছবি বেগম আবরাজের মুখে এই কথা শুনে মনে মনে চাপা কষ্ট অনুভব করেন। তার ইচ্ছা করছিল আবরাজকে এখনই সমস্ত সত্যটা জানিয়ে দিতে, কিন্তু তিনি অপারগ ছিলেন। তিনি চান না এখনই আবরাজ সবটা তার মুখ থেকে শুনুক। তিনি চান আবরাজ ও নিঝুম নিজেদের সব মিটমাট করে নেক। তাই তো তিনি বলেন, ও তো আমাদের এক আত্মীয়র ছেলে, তুমি চিনবে না, যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো। আবরাজ গেস্ট রুমের দিকে পা বাড়ায়। ছবি বেগম আবরাজের যাওয়ার পানে তাকে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আশা করি এবার সব ভুল বোঝাবুঝি মিটিয়ে তোমার আর নিঝুমের পূর্ণ মিলন ঘটবে, তোমাদের সন্তানও একটি নতুন জীবন পাবে। নিঝুম হাসপাতালে এলেও তার মনটা কেমন জানি ছটফট করছিল। নিঝুম বুঝতে পারে না হঠাৎ করে তার এমন অনুভূতি কেন হচ্ছে। সে নিজের চেম্বারেই বসেছিল। হঠাৎ করে একজন নার্স তার কেবিনে এসে বলে, ডক্টর নিঝুম আসবো? নিঝুম নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে বলে, জি, কিছু বলবেন? হ্যাঁ আসেন, একজন নতুন পেশেন্ট এসেছে। উনি সম্ভবত মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন কিছুদিন আগে, কিন্তু সঠিক সময় চিকিৎসা করাননি। এখন ওনার মাথা বেশ ফুলে গেছে। আপনি যদি ওনাকে একটু চেক করে দিতেন। আপনি যান, আমি আসছি। বলে নিঝুম উঠে দাঁড়িয়ে পা বাড়ায় নিউরোলজি ডিপার্টমেন্টের দিকে। কারণ বর্তমান সে একজন নিউরোলজিস্ট। কেবিনে প্রবেশ করতেই নিঝুম হতবাক হয়ে যায়। কারণ হসপিটালের বেডে রোগী হয়ে শুয়েছিল নাজমুল খান, নিঝুমের বাবা। এতদিন পরে নিজের বাবার মুখোমুখি হয়ে নিঝুম যতটা না অবাক হয়, তার থেকেও বেশি অবাক হয়ে তাকিয়ে এই অবস্থায় দেখে নিজের বিস্ময়কতা কাটিয়ে এগিয়ে যায়। অতঃপর জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? নিঝুমের কণ্ঠ শুনে ভীষণ কষ্টে তার দিকে ফিরে তাকায় নাজমুল খান। কিছুক্ষণ নীরবে চেয়ে থাকেন নিঝুমের পানে। অতঃপর মলিন হেসে বলেন, বেশি কিছু না, এসব আমার পাপের ফল। নিঝুম নিশ্চুপ। নাজমুল খান বলতে থাকেন, কোথাও একটা শুনেছিলাম আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ সেটার সত্যতার প্রমাণ পেলাম। জানেন ডাক্তার, আমি না জীবনে অনেক পাপ করেছিলাম। আমার স্ত্রী সন্তানের সাথে অনেক অন্যায় করেছি। আমার মেয়ের জীবন আমি বরবাদ করে দিয়েছি। নিজের স্ত্রীর মৃত্যুর পরও তাকে দেখতে যাইনি। নিজের আপনজনকে ভুলে অন্য এক নারীকে আপন করে নিয়েছিলাম। অথচ যার জন্য আমি নিজের পরিবারকে ত্যাগ করেছিলাম, সেই আমাকে ত্যাগ করে দিল। 1 বছর আগে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এটা জানার পরপরই আমার দ্বিতীয় স্ত্রী আমায় ত্যাগ করে চলে যায়। তারপর থেকে আমি মানবেতর জীবন কাটাচ্ছি। চিকিৎসা করলে হয়তো আমায় সারানো যেত, কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা আমার কাছে ছিল না। তার উপর এই রোগে আক্রান্ত হবার পর আমাকে নিজের অতীতের করা পাপগুলো কষ্ট দিচ্ছিল। তাই আমি নিজের এই রোগটাকে নিজের জন্য একটা শাস্তি হিসাবে দেখতে শুরু করি। আর তেমন চিকিৎসাও করাইনি। ধীরে ধীরে রোগটা আমায় তীব্র যন্ত্রণা দিতে থাকে। কিছুদিন আগে তো ডাক্তার বলে দিলেন আমি লাস্ট স্টেজে আছি, আর বেশি দিন বাঁচব না। এর মধ্যেই আবার একদিন বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পাই, অনেক রক্তও পড়ে। আমি এটাকেও নিজের শাস্তি হিসাবে নিই, ডাক্তার দেখাই না। নিঝুমের কেন জানি এবার কিছুটা কষ্ট অনুভব হয় নাজমুল খানের জন্য। যদিও তিনি যা করেছেন তা ক্ষমার অযোগ্য, কিন্তু হাজার হোক বাবা তো, তাই সে বলে, আপনার উচিত ছিল ডাক্তার দেখানো। আপনি যা অন্যায় করেছেন তার শাস্তি আল্লাহ আপনাকে নিশ্চয়ই দেবে।
কিন্তু নিজে থেকে এভাবে শাস্তি ভোগ করার তো মানে হয় না। নাজমুল খান কেঁদে উঠে বলেন, কি করব ডাক্তার বলুন? আমি যে একটা রাতও ঠিক করে ঘুমাতে পারি না। অতীতের করা অন্যায়গুলো আমায় ভীষণ কষ্ট দেয়। আমার স্ত্রীর কাছে আমি ক্ষমা চাইতে পারিনি, সেই সুযোগ আর পাবো না। তবে আমি নিজের মেয়ের কাছে ক্ষমা চাইতে চাই। আমি জানি আমার জন্য আমার মেয়ের জীবনটা একেবারে নষ্ট হয়ে গেছে। ওকে আমি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছি। এসবের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমি ওর কাছে ক্ষমা চাই। জানি ও হয়তো আমায় ক্ষমা করবে না, কিন্তু এর থেকে বেশি যে আমার কিছু করার সামর্থ্য নেই। জানেন, তাকে নিজের বাবা বলে পরিচয় দেওয়ার সামর্থ্য আমার নেই। এতটাই অন্যায় করেছি আমি। নিঝুম নিজেকে সামলে বলে, আমি আপনার মাথায় ড্রেসিং করে দিচ্ছি আর কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেসব খেয়ে নেবেন, কিছুটা স্বস্তি অনুভব করবেন। বলেই নিঝুম নাজমুল খানের মাথায় ড্রেসিং করে দিয়ে কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায়। নাজমুল খান নিঝুমের যাওয়ার পানে তাকিয়ে বলেন, আমি জানতাম রে, তুই আমায় কখনো ক্ষমা করবি না। আমি তোর ক্ষমার যোগ্যও না। তবে আল্লাহর কাছে এতটুকুই চাইবো, যদি আমি জীবনে একটাও ভালো কাজ করে থাকি, তাহলে সেই ভালো কাজের বিনিময়ে হলেও তোর জন্য সুখের দোয়া করছি, সেটা যেন কবুল হয়। না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমার অন্যায়ের ফল তোকে আজীবন বয়ে বেড়াতে হলে যে আমার রুহ শান্তি পাবে না। হে আল্লাহ, তুমি আমার মেয়েটার জীবনে একটু সুখের হদিস দিও। ওকে আর কষ্টে রেখো না মৌলা। বলেই কাঁদতে থাকেন তিনি। আবরাজ আবিরের সাথে দেখা করে। আবির আবরাজকে দেখে ভীষণ খুশি। আবরাজকে তো সে নিজের বড় ভাই হিসেবেই সম্মান দেয়। আবরাজ আবিরের উদ্দেশ্যে বলে, তুমি যে নতুন জীবন শুরু করতে চাচ্ছ, তার জন্য শোকের হয়, এই দোয়া করি। আপনাকে ধন্যবাদ ভাইয়া। আবরাজ স্মিত হাসে। হঠাৎ করেই তার মনে পড়ে যায় নিঝুমের কথা, নিঝুমের সাথে তার বিয়ে, তারপরের সমস্ত ঘটনা। সেও তো অনেক আশা নিয়ে এভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিল, অথচ বিয়ের আসরে তার সমস্ত আশা ভেঙে যায়। এতে কি তার রাগ হওয়া স্বাভাবিক ছিল না? এজন্যই তো নিঝুমের সাথে খারাপ ব্যবহার করেছিল সে। এদিকে আবির্ভাবে আবরাজের থেকে সে এতদিন সব সত্য লুকিয়েছে, কিন্তু এবার আর না। এবার সে সমস্ত সত্য আবরাজকে বলে দিবে। এতে তার মা আর নিঝুম যা প্রতিক্রিয়া দেখায় দেখাক। তাই আবির আবরাজকে বলে, ভাইয়া আপনাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো। আমি জানি না এইসব শোনার পর আপনার প্রতিক্রিয়া কেমন হবে। হয়তো আপনি অনেক অবাক হবেন, রেগেও যেতে পারেন। আর এই ব্যাপারটা নিজিম আপুকে নিয়ে। নিঝুমের মা শুনতেই আবরাজ চমকে উঠে বিস্মিত স্বরে বলে, নিঝুম কোথায় ও? তুমি ওর কোনো খবর জানো? আবির বলে, জানি, আপি এই বাড়িতেই আছে। আর আবির নিজের কথা সম্পূর্ণ করতে পারে না, এমন সময় নিঝুম সেখানে চলে আসে। এসেই বলে ওঠে, আবির, অনামিকা নাকি তোমায় ফোন করছে বারবার, তুমি ফোন রিসিভ করছো না কেন? ও কিন্তু রেগে গেছে। বলে হালকা হাসে। তখনও নিঝুম আবরাজকে লক্ষ্য করেনি, সে জানেও না আবরাজ দেশে এসেছে। একটু আগেই সে হাসপাতাল থেকে ফিরেছে। এদিকে নিঝুমের কণ্ঠ শুনেই পেছনে ফিরে তাকায় আবরাজ। দীর্ঘ 5 বছর পর নিঝুমকে দেখে সে অবাক। নিঝুমেরও নজর যায় আবরাজের দিকে। দীর্ঘ 5 বছর পর আজ তারা আবারও মুখোমুখি। আবরাজ অবাক চোখে নিঝুমের দিকে তাকিয়েছিল। নিঝুমের অবস্থাও অনেকটা একই রকম। দুজনেই এত বছর এভাবে একে অপরকে দেখবে সেটা বোধহয় আশা করেনি। আবরাজ নিঝুমকে দেখেই ধীর পায়ে তার দিকে আগাতে লাগলো। এদিকে নিঝুম আবরাজকে দেখে প্রথমে ভাবছিল সে ঠিক দেখছে নাকি ভুল। যখন নিশ্চিত হলো যে সে ঠিক দেখছে, তখন আর এক মুহূর্ত দাঁড়ালো না, পিছনে ফিরে চলে যেতে চাইলো। এমন সময় আবরাজ দৌড়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলল, অনেক পালিয়ে বেরিয়েছো তুমি, এবার আমার মুখোমুখি তুমি হতেই হবে। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। নিঝুম আবরাজের চোখে চোখ রেখে তাকায়, গম্ভীর স্বরে বলে, আমার মতো দুশ্চরিত্রা মেয়ের সাথে আপনার কি কথা থাকতে পারে? নিঝুম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের কথা বলাটা জরুরি। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি আমার মায়ের খুনি। আপনার জন্যই আমার মা মারা গেছে। আমি আপনাকে ঘৃণা করি, জাস্ট ঘৃণা করি। আবরাজ কাতর স্বরে বলে, তোমার সব অভিযোগ আমি মেনে নিলাম, কিন্তু বিশ্বাস করো, আমি জ্ঞান তো তোমার মাকে কিছুই বলিনি। সেই সময় আমি ড্রাঙ্ক ছিলাম।
আর তাই না বুঝে না জানি কি বলতে কি বলে ফেলেছে। আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। জানি তোমার যে ক্ষতি আমি করেছি তা অপূরণীয়, তবে এত কিছুর পরেও তোমার কাছে ক্ষমা চাইছে, পারলে আমি ক্ষমা করে দিও। বেশ করলাম আপনাকে ক্ষমা, এখন চলে যান আমার সামনে থেকে। আবরাজ আকুল চোখে তাকায় নিঝুমের দিকে। এতগুলো বছরও নিঝুমের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আবরাজ যদিও নিজের ইগো অহংকার সব কাটিয়ে উঠতে পেরেছে, কিন্তু নিঝুম সেই আগের মতোই জেদি রয়ে গেছে। এসব ভেবেই আবরাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার উদ্দেশ্য তোমায় বিরক্ত করার নয়। আমি মোটেই তোমায় বিরক্ত করার জন্য এই দেশে আসিনি। আমার দেশে আসার মূল কারণ ছিল তোমার সাথে কিছু জরুরি কথা বলা। আমি তো ভেবেছিলাম এখানে এসে তোমায় খুঁজতে হবে, কিন্তু তোমাকে এখানে পেয়ে গিয়ে ভালোই হলো। যা বলার বলুন, আমি শুনছি। আমি তোমাকে মুক্তি দিতে এসেছি নিঝুম। মুক্তি? হ্যাঁ, মুক্তি। আমি চাই তুমি নিজের জীবনে এগিয়ে যাও, আর এই জন্য আমি তোমার পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে চাই না। এমনিতে তুমি আমার জন্য অনেক সাফার করেছ। যাই হোক, আমি এখানে একজন ভালো উকিলের সাথে যোগাযোগ করবো ভাবছি আমাদের ডিভোর্স নিয়ে কথা বলার জন্য। নিঝুম অবাক চোখে আবরাজের দিকে তাকায়, অতঃপর বলে, বেশ, আপনি কোনো ভালো উকিলের সাথে কথা বলে আমাকে জানান, আমি ডিভোর্সের যাবতীয় কার্যক্রম পূরণ করব। ঠিক আছে। আবির হুইল চেয়ারে করে এগিয়ে আসে। সে দূর থেকেই নিঝুম আর আবরাজের সব কথা শোনে। এসব শুনে সে আর থাকতে পারে না, তাই তো এগিয়ে এসে বলে, এইভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। তুমি একবার ভেবে দেখো, এই সম্পর্কটা ভেঙে না দিয়ে এই সম্পর্কটা তো নতুন একটা সুযোগ দিতে পারো। এটা তো শুধু এখন তোমাদের দুজনের ব্যাপার নয়, এখানে আরেকজনের ভাগ্য জড়িয়ে আছে। আবরাজ অবাক স্বরে জানতে চায়। আর একজনের ভাগ্য মানে? আবির নির্ঝরের কথা আবরাজকে বলতে যাবে, এমন সময় দেখতে পায় নিঝুম তার দিকে হাত জোর করে অনুরোধ করছে, ইশারা করে বোঝাচ্ছে নির্ঝরের কথা আবরাজকে না জানাতে। তাই আবির একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাদের পুরো পরিবারও খুশি হতো তোমাদের সাথে জড়িয়ে। তোমরা সুখী হলে আমরাও ভালো থাকবো। আবরাজ নিঝুমের দিকে তাকিয়ে বলে, এই সম্পর্কটা ভাঙলেই বোধহয় নিঝুম সুখী হবে। আমি আর ওর সুখের পথে বাধা হতে চাই না। আবির প্রশ্ন করে, আর আপনি? এই সম্পর্কটা ভাঙলে আপনি সুখী হবেন তো? আবরাজ ম্লান হেসে বলে। নিঝুম তখনও কোনো প্রতিক্রিয়া দেখায় না, আবরাজকে বলে, তাহলে আপনি উকিলের সাথে যোগাযোগ করুন, আমি ডিভোর্স পেপারে সই করে দেব। বলেই নিঝুম সামনের দিকে পা বাড়ায়। আবরাজ নিঝুমের যাওয়ার পানে তাকিয়ে থাকে। আবির এসব দেখে মনে মনে বলে, তুমি কেন এতটা নিষ্ঠুর হচ্ছ নিজিমাপি? আবরাজ ভাইয়াকে দেখে কি তুমি বুঝতে পারছো না? সে আর আগের মতো নেই, সে বদলে গেছে। কেন তাকে আর একটা সুযোগ দিচ্ছ না? নিঝুম নিজের ঘরে চুপ করে বসে আছে। এমন সময় ঘরে কারো প্রবেশের শব্দ পেয়ে সে পেছনে ফিরে তাকায়, দেখতে পায় ছবি বেগমকে। নিঝুমের চোখে বিন্দু বিন্দু অশ্রু ছিল। ছবি বেগমকে দেখেই সে সেই চোখের জল মুছে নেয়। ছবি বেগম এগিয়ে এসে নিঝুমের কাঁধে হাত রেখে বলেন, চোখের জল লুকিয়ে কি লাভ? মনের কষ্ট তো লুকাতে পারবে না। নিঝুম দীর্ঘশ্বাস ফেলে বলেন, তাহলে আমি কি করব চাচি? জীবন আমাকে আজ এমন পর্যায়ে এনে দাঁড় করিয়েছে যে এছাড়া আমার আর কিছু করার নেই। তুমি নিজে থেকে বিষয়গুলোকে জটিল করছো নিঝুম। চাইলেই কিন্তু তুমি বিষয়গুলো ঠিক করে নিতে পারো, তবে তুমি সেটা করছো না। আচ্ছা, আবরাজকে একটা সুযোগ ডিজার্ভ করে না? কোনো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসটাই মূল। উনি তো আমায় বিশ্বাস না করে ইমরানের কথা মিথ্যা অভিযোগগুলো বিশ্বাস করেছেন, আমার চরিত্রের দিকে আঙুল তুলেছেন। সেখানে এই সম্পর্কটাকে আমি কিভাবে আরেকটা সুযোগ দেই? মানছি দোষটা আবরাজেরই বেশি, কিন্তু তুমিই বলো, তুমি কি নিজেকে নির্দোষ প্রমাণে যথেষ্ট চেষ্টা করেছিলে? কিভাবে করব আমি চাচি? উনি তো আমায় কোনো সুযোগই দেননি নিজেকে প্রমাণ করার। একপাক্ষিকভাবে ইমরানের কথা শুনে আমায় দোষারোপ করে গেছেন। আমি তো বললাম আবরাজের দোষ এই ক্ষেত্রে বেশি ছিল, কিন্তু তোমারও কি ভুল ছিল? তুমি ইমরানের সাথে যেভাবে মেলামেশা করেছো এটা তোমার ঠিক হয়নি। মানছি ও তোমার ভালো বন্ধু, কিন্তু বিয়ের পর একটা মেয়ে তার স্বামী বাদে অন্য কোনো ছেলেকে এতটা গুরুত্ব দিলে যে কেউ মাইন্ড করবে। হ্যাঁ, তুমি বলতে পারো তোমাদের সম্পর্ক আর 4-5টা দম্পতির মতো ছিল না, কিন্তু তবুও তোমরা তো বিবাহিত ছিলে। এই বিষয়টা অন্তত তোমার মাথায় রাখা উচিত ছিল।
আর সব থেকে বড় কথা, বিষয়টা এখন শুধু তোমার কিংবা আবরাজের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন নির্ঝরও আছে তোমাদের মাঝে। ওর কথাটা একটু ভেবো। বাচ্চাটা ছোটবেলা থেকে বাবা থাকার পরেও বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। মানছি তুমি ওকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছ, আমরাও আছি, কিন্তু বাবার অভাবটা তো আর পূরণ করার মতো নয়। আজ না হয় ও ছোট আছে, যার জন্য এতটা বোঝে না, কিন্তু সামনের মাসে তো তুমি ওকে স্কুলে ভর্তি করাবে ভাবছো। স্কুলে যাওয়ার পর যখন ও দেখবে ওর সব বন্ধুদের বাবা আছে কিন্তু ওর নেই, তখন ওর কেমন লাগবে ভেবেছো একবারও? নিঝুম আর কিছু বলতে পারে না। ছবি বেগম বলেন। তাই বলছি, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। নিঝুম হঠাৎ করেই বলে ওঠে। যত যাই হোক, আমি কখনো এটা ভুলবো না যে ওনার জন্য আমার মা মারা গেছে। এটার পর আমি কখনোই ওনার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে পারবো না, কোনোভাবেই না। আর আমার ছেলের জন্য আমি একা যথেষ্ট। ছবি বেগম বুঝতে পারেন নিঝুমকে বুঝিয়ে কোনো লাভ নেই, এবার যা করার তাকেই করতে হবে। কোনোভাবেই তিনি নিঝুম আর আবরাজের ডিভোর্স হতে দিবেন না। এদিকে নির্ঝর খেলছিল, দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে যেতে নিতেই আবরাজ তাকে ধরে নেয়। নির্ঝর এটা দেখে হেসে বলে, আপনি কি সুপারহিরো? আমাকে সুপারহিরোর মতো বাঁচিয়ে নিলেন। আবরাজ হালকা হেসে বলে, না, আমি তো সাধারণ মানুষ। কিন্তু আমি তো মুভিতে দেখেছি সুপারহিরোরাই এভাবে বাঁচায় বাচ্চাদের। আমার আম্মু তো তাই বলে। তাই বুঝি? হুম। এমন সময় নির্ঝর দেখতে পায় নিঝুম একটু দূরে দাঁড়িয়ে আছে, তাই সে বলে, ওই তো আমার আম্মু। আমার আম্মুকে জিজ্ঞেস করে দেখুন। নির্ঝরের কথা মতো পেছনে ফিরে তাকাতেই অবাক হয়ে যায় আবরাজ, বলে ওঠে, কই, এখানে তো কেউ নেই। নির্ঝর মাথা চুলকে বলে, কিন্তু আমি তো একটু আগে আম্মুকে এখানেই দেখলাম। এমন সময় ছবি বেগম সেখানে এসে নির্ঝরকে উদ্দেশ্য করে বলেন, কি হয়েছে নির্ঝর, তুমি এখানে কি করছো? আমি তো এই সুপারহিরোর সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, তা বুঝি। বেশ, তাহলে তো ভালোই। তবে শুধু গল্প করলেই তো আর হবে না, খেতেও তো হবে। তুমি ওদিকে যাও, তোমার আম্মু তোমার জন্য অপেক্ষা করছে। সকাল থেকে তো তেমন কিছু খাওয়া হয়নি, কিছু খেয়ে এসো। আচ্ছা সুপারহিরো, তুমি থাকো, তোমার সাথে আবার পরে কথা হবে। বলেই নির্ঝর ছুটে চলে যায়। নির্ঝরকে ছুটে যেতে দেখে আবরাজ বলে, বাচ্চাটা ভীষণ মিষ্টি, কেন জানি ওকে আমার ভীষণ আপন লাগছে। ছবি বেগম হেসে বলেন। ও তো তোমারই আপন। আবরাজ অবাক হয়ে জানতে চায়, মানে ও আমার আপন বলতে? ছবি বেগম বলেন, না মানে বাচ্চারা তো সবাইকেই আপন করে নেয়, সেটাই বলছিলাম আর কি। ও আচ্ছা, বুঝলাম। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নিঝুম এতদিন কোথায় ছিল, আর আজ এখানে এলোই বা কখন? তোমাকে বলেছিলাম না ও এতদিন ঢাকায় ছিল, সেখানেই তো একটা মেডিকেলেও এখন ডক্টর হিসেবে আছে। আমি ওকে আবিরের বিয়ের উপলক্ষে দাওয়াত দিয়েছিলাম, সেজন্যই ও এই বাড়িতে ফিরে এসেছে। সত্যি কি তাই? হ্যাঁ, তা নয় তো কি। যাই হোক, তুমি আনন্দ করো, আমি আসছি, অনেক কাজ পড়ে আছে তো। বলতে বলতেই তিনি সামনের দিকে এগিয়ে চলেন এবং মনে মনে বলেন, তুমি আমাকে ক্ষমা করে দিও আবরাজ, তোমাকে অনেক মিথ্যা বলতে হচ্ছে। কি করব বলো, আমার যে হাত পা বাঁধা। তবে আর বেশি দিন এই মিথ্যা চলবে না, আমি খুব শীঘ্রই তোমার সামনে সব সত্যি নিয়ে আসব। আমার উপর একটু ভরসা রাখো, আশা করি নিরাশ হবে না। এদিকে আবরাজ ছবি বেগমের যাওয়ার পানে তাকিয়ে ভাবতে থাকে। ওনার ব্যবহার কেমন জানি সন্দেহজনক লাগছে। উনি কি আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছেন? আমার কেন জানি তেমনটাই মনে হচ্ছে। নির্ঝরকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে নিঝুম। আজ বিয়ে উপলক্ষে বেশ ভালো ভালো পদ রান্না হয়েছে, পোলাও, কোরমা, চিকেন, গরুর কালো ভুনা, আরও কত কি। এসব তো নির্ঝরের ভীষণ পছন্দের খাবার, তাই সে এক প্রকার চেটেপুটে খাচ্ছে। খেতে খেতেই সে নিঝুমকে বলে, আম্মু জানো, আজ না আমি একজন সুপারহিরোর দেখা পেয়েছি। ওই সুপারহিরো আমার পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে, যেমন মুভিতে করে। নিঝুম নিজের ছেলের এই বাচ্চামো দেখে বলে, ও আচ্ছা, তাই বুঝি, ভালো তো। এরপর আমার সাথে ওই সুপারহিরোর দেখা হলে এখন আমি ওনার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আচ্ছা দিও, এখন ভালো ছেলের মতো সবটুকু ভাত খেয়ে নাও।
এভাবে নির্ঝর সব খাবার খেয়ে নেয়। এদিকে গায়ে হলুদের আয়োজন শুরু হয়। আবিরের গায়ে হলুদ মাখানো হচ্ছিল এবং নিঝুমও একটি হলুদ শাড়ি পরে আজ সেখানে উপস্থিত হয়। আবরাজও একটু দূরে দাঁড়িয়েছিল হলুদ পাঞ্জাবি পরে। তার নজর যায় নিঝুমের দিকে। নিঝুমের দিকে চোখ পড়তেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। এই 5 বছরে যেন নিঝুমের সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এসব ভেবেই হালকা হাসে আবরাজ। নিঝুমেরও চোখ যায় আবরাজের দিকে, কিন্তু সে নিজের চোখ ফিরিয়ে নেয়। এরই মধ্যে নিঝুম আবিরের গায়ে হলুদ মাখিয়ে দূরে সরে আসে। আবির হুইল চেয়ারে বসে ভাবছিল কিভাবে তার ভাই ও নিঝুমকে আবার কাছাকাছি আনা যায়। আর এই নিয়েই ভাবতেই তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আবার সকলকে উদ্দেশ্য করে বলল, আমার গায়ে হলুদ মাখানো শেষ হলে আপনারা একে অপরকে হলুদ মাখিয়ে মজা করুন। আবিরের কথা শুনে সবাই একে অপরকে হলুদ মাখাতে শুরু করে। এসব দেখে আবরাজেরও ভীষণ ইচ্ছে করছিল নিঝুমের গায়ে হলুদ মাখিয়ে দিতে, কিন্তু কোথাও একটা গিয়ে সে বাধা পাচ্ছিল। এমন সময় হঠাৎ করেই কিছু ছেলে দৌড়ে এসে তার গায়ে ধাক্কা খায়, যার ফলে সে কিছুটা দূরে গিয়ে কারো একটা গায়ে পড়ে যায় এবং সেই ছেলেদের হাতে থাকা হলুদের বাটি থেকে সমস্ত হলুদ পড়ে যায় আবরাজের গায়ে। আবরাজের মুখে হলুদ লেপ্টে থাকায় সে চোখ খুলতে না পারায় কিছু দেখতে পারছিল না। সে নিজের চোখ মুছতেই দেখতে পায় সে আরও অন্য কারো উপর নয়, নিঝুমের উপর পড়ে আছে। দুজনের মধ্যে বিন্দুমাত্র দূরত্ব নেই। আবরাজ আবেগের বশে নিজের হাতে লেপ্টে থাকা হলুদ মাখিয়ে দেয় নিঝুমের গালে। নিঝুম হতবাক হয়ে যায়। তার হৃদস্পন্দন যেন একেবারেই থেমে গেছে। হঠাৎ করে নিজের হুঁশে ফিরে পেয়ে সে আবরাজকে রেগে বলে, কি করছেনটা কি? সরে যান আমার উপর থেকে। আবরাজ দ্রুত সরে গিয়ে অনুতপ্ত গলায় বলে, আমি আসলে ইচ্ছা করে করিনি, পাফুসকে পড়ে গিয়েছিলাম। নিঝুম বিরক্ত চোখে তার দিকে তাকিয়ে বলে, তা বলে আপনি আমাকে এভাবে বিব্রত করবেন? এই হলুদ মাখার খেলায় অংশ না নিলেই পারতেন। দেখছেন কিভাবে আমার গায়ে হলুদ মাখিয়ে দিলেন। আবরাজ কিছু বলার আগেই তাদের কথোপকথন থামিয়ে ছবি বেগম এগিয়ে এসে বলে ওঠেন, কিরে, এখানে তো হইচই হচ্ছে কেন? সবাই কি ঠিক আছে? নিঝুম কিছু বলার আগেই আবরাজ পরিস্থিতি সামাল দিয়ে বলল, না, কিছু হয়নি। আমি আসলে পাফুসকে পড়ে গিয়েছিলাম, তাই এমনটা হলো। ছবি বেগম সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ আবরাজের দিকে তাকিয়ে থেকে বলেন, ঠিক আছে, একটু দেখে শুনে চলাফেরা করো। এমন দুর্ঘটনা ঘটেই যায় মাঝে মাঝে। তবে ভেতরে ভেতরে তিনি সব কিছু বুঝে নিলেন। আবরাজের নিঝুমের প্রতি আকর্ষণ যে এখনো গভীর আছে সেটা তিনি অনুভব করলেন। গায়ে হলুদের পর আয়োজন মিটে গেলে সবাই একে একে যার যার রুমে চলে যায়। আবরাজ তখনও তার রুমে যায়নি। বাড়ির বাগানে এক কোণে বসে নির্লিপ্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হাজারটা প্রশ্ন। নিঝুম, ছবি বেগম, সবার ব্যবহার যেন হাজার প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এসব ভেবেই সে মনে মনে বলে উঠল, আমি কিছুতেই আর অন্ধকারে থাকতে চাই না। এবার আমাকে সমস্ত সত্যিটা খুঁজে বের করতেই হবে। আর্নিকা কবুল বলার মধ্যে দিয়েই তাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। সবাই খুশি হলো। অবশেষে ও আবির ও আর্নিকার ভালোবাসার পূর্ণতা পেল। নিঝুম নির্ঝরকে নিয়ে খুব সাবধানে দূরে সরে আসে, যাতে তাকে আর আবরাজের মুখোমুখি না হতে হয়। বর্তমানে তারা আর্নিকাদের বাড়িতে অবস্থান করছে। নিঝুমের এখানে আসার একদম কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ছবি বেগমের জোরাজুরিতে তাকে এখানে আসতে হলো। তবে এখন আবরাজের নজর বাঁচিয়ে চলতে হচ্ছে, কারণ সে তাকে আর নির্ঝরকে দেখলেই হাজারটা প্রশ্ন করবে। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে নির্ঝর ছুটে কোথাও একটা হারিয়ে গেল। আসলে একটু দূরে সে আবরাজকে দেখতে পেল, তাই ছুটে গিয়ে আবরাজের হাত ধরে বলল, সুপার হিরো, এসো, আমি তোমাকে আমার আম্মুর সাথে দেখা করাবো। বলেই টানতে টানতে নিঝুমের সামনে নিয়ে এলো। নিঝুম তখন অন্যমনস্ক ছিল, তাই খেয়াল করেনি কিছুই। নির্ঝর আবরাজকে নিয়ে নিঝুমের সামনে এসে বলল, সুপার হিরো, এই হলো আমার আম্মু, আর আম্মু এই হলো সুপার হিরো।
আবরাজ ও নিঝুম একে অপরের সাথে চোখাচোখি করেই স্তব্ধ হয়ে যায়। আবরাজ বিস্মিত চোখে তাকায় নিঝুমের দিকে। আবরাজ নিঝুমের দিকে অবাক চোখে তাকিয়েছিল। তার সব হিসেব কেন গোলমেল লাগছে। নিঝুমের ভাষ্যমতে নিঝুম তার মা, কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে নির্ঝরের বাবাকে? এই প্রশ্নই ঘুরছে তার মাথায়। এদিকে নিঝুম পরিস্থিতি বেগতিক দেখে কি করবে কিছু বুঝতে পারছিল না। যে ভয়টা সে পাচ্ছিল অবশেষে সেটাই কি তবে সত্য হলো? নিঝুম ভাবতে লাগলো এখন কিভাবে সে পরিস্থিতি সামাল দিতে পারবে। নিঝুমের ভাবনার মাঝেই আবরাজ বলে ওঠে, নির্ঝর তোমার ছেলে নিঝুম? তাহলে ওর বাবাকে? নিঝুম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। নির্ঝর পরিস্থিতি কিছুটা আঁচ করতে পারে না। সে আবরাজের দিকে ফ্যাল ফ্যাল করে তাকে প্রশ্ন করে, তুমি আমার আম্মুর নাম কিভাবে জানলে সুপারহিরো? তুমি কি আমার আম্মুকে চেনো? আবরাজ নির্ঝরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, অনেক ভালোভাবে চিনি। নিঝুম বুঝতে পারছিল না এখন সে কি করবে। তবে এই পরিস্থিতিতে তার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। তাই সে আবরাজকে এড়িয়ে পালিয়ে যেতে চাইল। নির্ঝরের হাত ধরে বলে উঠল, চলো এখান থেকে। নিঝুম সামনের দিকে পা বাড়াতে যাবে এমন সময় আবরাজ নিঝুমের পথ আটকে ধরল। নিঝুম আর এগোতে পারল না। আবরাজের চোখে আজ বিস্ময় এবং ক্রোধ। এতদিন নিঝুম তার থেকে অনেক কিছু গোপন করেছে, কিন্তু আজ সে সব প্রশ্নের উত্তর জানবেই। এটাই সংকল্প করে নিয়েছে আবরাজ। তাই সে নিঝুমের উদ্দেশ্যে বলে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি আর এক পাও সামনে এগোতে পারবে না নিঝুম। এতদিন তুমি অনেক কিছু লুকিয়েছো আমার থেকে, কিন্তু আর নয়। নিঝুম বলে, আমার সামনে থেকে সরুন প্লিজ। না, আজ আমি সরবো না। বলো, নির্ঝর তোমাকে আম্মু বলছে কেন? ও কি তোমার সন্তান? হ্যাঁ, নির্ঝর আমার ছেলে, আমি ওর মা। কাপা কাপা কণ্ঠে বলে নিঝুম। আবরাজ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, তাহলে ওর বাবাকে? নিঝুম এবার আর কিছু বলে না। আবরাজের ধৈর্যের সীমা অতিক্রম হয়ে যায়। সে চিৎকার করে বলে, চুপ করে আছো কেন? বলো, ওর বাবাকে? আমার জানা মতে যেহেতু আমার সাথে তোমার এখনো ডিভোর্স হয়নি, তাই তুমি এখনো বিয়ে করনি, তাহলে তোমার বাচ্চা এলো কোত্থেকে? নাকি এটা কোনো অবৈধ? মিস্টার আবরাজ, হুঙ্কার দিয়ে বলে উঠে নিঝুম। নির্ঝরের হাত শক্ত করে ধরে বলে, নির্ঝর আমার সন্তান, ও পবিত্র। ওকে নিয়ে এমন কথা আমি বরদাস্ত করব না। আপনি নিজের সীমা অতিক্রম করবেন না। আবরাজ ক্রোধে ফেটে পড়ে নিঝুমকে শক্ত করে ধরে বলে, আমি সীমা অতিক্রম করছি নাকি তুমি করছো? একই তোমার বাবা আমাকে ঠকিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল, যার কারণে প্রথম আমি তোমায় মেনে নিতে পারিনি। আর তারপর যখন তোমায় মেনে নেওয়ার চেষ্টা করলাম, তখন তুমি নিজের জেদ দেখিয়ে আমাকে ফিরিয়ে দিলে নিজের বন্ধু ইমরানের সাথে। আমি তো আর ভেবেছিলাম সবটা আমারই ভুল ছিল। এই ভেবে 5 বছরে কত কষ্ট পেলাম, অথচ এই 5 বছর পর তো মনে হচ্ছে আমার ভাবনাই ঠিক ছিল। শুধু শুধু তোমার মতো একটা চরিত্রহীন মেয়ের জন্য আমি নিজের জীবনে 5টা বছর নষ্ট করলাম। এই বাচ্চাটা নিশ্চয়ই তোমার আর ইমরানের নষ্টমের ফসল, তাই না? নিঝুম আর নিজেকে সামলাতে পারে না। ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আবরাজের গালে। ক্রোধিত স্বরে বলে, ব্যাস, অনেক বলে নিয়েছেন আপনি, আর না। এবার আপনার মুখটা বন্ধ করুন। নির্ঝর আমার ছেলে, আর এটাই ওর একমাত্র পরিচয়, বুঝলেন? ওকে নিয়ে আর একটা খারাপ কথাও বলবেন না। এদিকে এতক্ষণ ধরে চিৎকার চেঁচামেচিতে চারপাশে অনেক লোক জমে গেছে। তাদের সবার ভিড় ঠেলে ছবি বেগম এগিয়ে এসে বলেন, তোমরা এখানে আর কোনো ঝামেলা করো না, এটা আমার অনুরোধ। এটা আমাদের নতুন কুটুম বাড়ি, এখানে এসব ভালো দেখাচ্ছে না। আবরাজ, নিঝুম, তোমরা বাড়িতে ফিরে চলো, ওখানে বসে ঠান্ডা মাথায় কথা বলা যাবে। আবরাজ এবার ছবি বেগমকেও রাগ দেখিয়ে বলে, আপনি চুপ করুন। আপনি আমাকে কম ঠকাননি। কি যেন বলেছিলেন? নির্ঝর আপনার কোনো আত্মীয় ছেলে? এই নির্ঝুমের পাশাপাশি আপনি আমার সাথে 5 বছর ধরে প্রতারণা করেছেন। সমস্ত সত্যটা জেনেও আমার থেকে লুকিয়ে রেখেছেন। আপনার আর কোনো কথা আমি শুনতে চাই না। আপনারা সবাই ঠকবাজ। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। তবে যাওয়ার আগে আমি এই চরিত্রের মেয়েটার সাথে নিজের সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেব। বলেই আবরাজ নিঝুমের হাতটা শক্ত করে ধরে। অতঃপর সবার সামনে থেকে টানতে টানতে তাকে নিয়ে যেতে থাকে। নিঝুম বলে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আবরাজ বলে, এসেছিলাম তোমাকে মুক্তি দিতে, তবে এবার আমি নিজে তোমাকে ডিভোর্স দিয়ে এই সম্পর্ক থেকে মুক্তি পাবো। তোমার মতো একটা বাজে ঠকবাজ দুশ্চরিত্র মেয়ের ছায়াও নিজের উপর আর পড়তে দেব না।
নিঝুমের 2 চোখ বেয়ে জল পড়তে থাকে। আবরাজ নিঝুমকে নিয়ে জোরপূর্বক গাড়িতে উঠায়, অতঃপর গাড়ি নিয়ে যেতে থাকে কোর্টের দিকে। এদিকে নির্ঝর হতবাক হয়ে দাঁড়িয়েছিল। সমস্ত ঘটনায় সে বেশ ঘাবড়ে গেছে। তাই তো ছবি বেগমকে জড়িয়ে ধরে বলে, সুপার হিরো আম্মুকে কোথায় নিয়ে গেল গ্র্যানি? আমার তো ভীষণ ভয় করছে। ছবি বেগম বলেন। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আলমগীর খান এগিয়ে এসে ছবি বেগমকে বলেন, এই জন্যই আমি চেয়েছিলাম আবরাজকে সমস্ত সত্যটা জানাতে। এখন পরিস্থিতি কেমন হয়ে গেছে দেখলে? আমার কথা তো তখন শুনলে। বর বেশি থাকা আবিরের মধ্যেও চিন্তার ছাপ। আনিকা নিজের সদ্য বিবাহিত স্বামীর চিন্তাটা বুঝতে পারছেন। আবির হুইল চেয়ারে করে এগিয়ে এসে ছবি বেগমকে জিজ্ঞাসা করেন, এখন কি হবে আম্মু? আবরাজ ভাইয়া কি এবার সত্যি নিঝুম আপুকে ডিভোর্স দিবে? ওদের কি আর এক হওয়া হবে না? ছবি বেগম বলেন, ওদের ডিভোর্স কিছুতেই হবে না, ওরা এবার এক হবেই। আলমগীর খান হতাশ স্বরে বলেন, এত কিছুর পরেও তুমি কোন মুখে এ কথা বলছো? বলছি তার কারণ আছে। এর মধ্যে তার ফোন বেজে ওঠে। ছবি বেগম ফোন রিসিভ করেই হাসি মুখে বলেন, আপনারা এসে গেছেন? আসলে একটা সমস্যা হয়ে গেছে। আপনারা আসার আগে আবরাজের সামনে সমস্ত সত্যিটা চলে এসেছে। তাই আবরাজ রেগে গিয়ে নিঝুমকে নিয়ে আদালতের দিকে গেছে। আপনি এখন শঙ্করপুর আদালতের দিকে যান, ওখানে গেলেই ওদের দেখা পাবেন।